তুরাগ নদে আওয়ামী লীগ ছাত্রলীগের কয়েকজনের মরদেহ পাওয়া গেছে এমন তথ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য ও রাজনৈতিক গুঞ্জন তৈরি হয়েছে। তবে পুলিশ বিষয়টিকে ভিত্তিহীন বললেও ঘটনাটি একেবারেই ভিত্তিহীন নয় এমন তথ্য উঠে এসেছে দ্য ডিসেন্ট এবং টাইমস অব বাংলাদেশের প্রতিবেদনে। এই জুলাই আন্দোলনের ভাতিজাদের উদ্দেশ্যে বলতেছি, এই যে নির্দ্বিধায় মানুষগুলি হত্যা করছো, পুলিশ হত্যা করছো, থানা লুট করছো, অস্ত্র লুট করছো, হ্যাঁ, এগুলির কিন্তু বিচার হবেই। সার্জিস, ওই কাইলাপাড়া মাগুর মাছ, হ্যাঁ, তারপরে ওই যে আসিফ পাটোয়ারি, হ্যাঁ, এই বাউছাল তোমাদের তো পাত্তাও থাকবে না বাবা। হ্যাঁ, তোমরা একসময় ফাঁসির কাস্টেতে লটকাবা, এটা আমি তোমাদেরকে বলে গেলাম, তুমি যে তোমরা জানা রাখো। তুরাগ নদী থেকে উদ্ধার একটির পর একটি লাশ, অভিযোগ অনুযায়ী কারণ তারা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে মিছিল করেছিল। বাড়াবাড়ির তো একটা সীমা পরিসীমা থাকে না? প্রথম আলোর অনুসন্ধানে যে তিনজনের মরদেহ তুরাগে পাওয়া গেছে সেই তিনজনের রাজনৈতিক পরিচয় খোঁজার চেষ্টা করা হয়েছে। খুঁজতে গিয়ে প্রথম আলো কি পেল যে এদের রাজনৈতিক পরিচয় আওয়ামী লীগ, ছাত্রলীগ নাকি ভিন্ন কিছু? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ। তিনি তার মতো করে যে কথাগুলো বললেন, সত্যিকার অর্থে এই কথাগুলো কিন্তু বাস্তব কথা, বাস্তবতা আছে এবং এটা ঘটবে শতভাগ নিশ্চিতভাবে বলা যায়। কারণ তিনি যেভাবে অতীতের উদাহরণ, বাস্তব উদাহরণ টানলেন, অতীতে কিভাবে মুক্তিযুদ্ধ বিরোধী বঙ্গবন্ধুর প্রাণ কেড়ে নেওয়া ব্যক্তিদেরকে তারা একটা সময় সারা বিশ্বে সগৌরবে চড়ে বেড়াতেন, কিন্তু ওই যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, তাদেরকে ঠিকই আইনের মুখোমুখি হতে হয়েছে। তাদেরকে ঠিকই আওয়ামী সভানেত্রী, তখন প্রধানমন্ত্রী, তিনি বিচার করেছেন প্রধানমন্ত্রী থাকাকালীন, এই বাংলার মাটিতে হয়েছে। এই যে অতীতের উদাহরণটা তিনি টানলেন এবং বর্তমান সময়ে তাদের যে কর্মকাণ্ড এবং অতীতে করছে এবং বর্তমানেও করতেছে, সেটা যে একটা ফল আছে, যে কোনো ক্রিয়ারই তো প্রতিক্রিয়া আছে, কর্মের তো ফল আছে। সেই ফলাফল সম্পর্কে যে তিনি ধারণাটা, যে যুক্তিটা উপস্থাপন করলেন, এই যুক্তিটা আমার মনে হয় শতভাগ নিশ্চিত ঘটবে। হয়তো বা সময়ের একটু তফাৎ, কোন সময় সেটা কেউ বলতে পারে না, কিন্তু বিচার তো হবে। অন্যায়কারী, স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, দেশদ্রোহী, দেশ বিরোধী যারা, তাদের বিচার হবে না? হবে তো। স্বাধীন রাষ্ট্র একবার স্বাধীন হয়েছে, তা আবার দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে, সেই দেশটা তো একেবারেই পরাধীন এত সহজে হবে না, স্বাধীনই থাকবে। এই দেশের নাম বাংলাদেশেই থাকবে। হয়তো রাজনৈতিক প্রেক্ষাপট একটু এদিক সেদিক, কিন্তু ঠিক ধারাতে চলতে হবে এই দেশটাকে। হয়তো একটু অন্ধকারে যাওয়া, কিন্তু আবার ঘুরে দাঁড়াবে। বিচার তাদের হবে। তুরাগ নদে আওয়ামী লীগ ছাত্রলীগের কয়েকজনের মরদেহ পাওয়া গেছে এমন তথ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য ও রাজনৈতিক গুঞ্জন তৈরি হয়েছে। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দাবি করা হয়েছে 22শে জুন তুরাগ থানা আওয়ামী লীগ ও ছাত্রলীগের একটি মিছিল থেকে 7 জন নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর তুরাগ নদে 3 জনের অর্ধগলিত লাশ ভেসে উঠেছে। আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তাদের বেদম মারধর করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। আরো 4 জন এখনো নিখোঁজ রয়েছেন। স্থানীয় বিএনপি এসব হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে করেছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে। সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিলে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে 27শে জুন সন্ধ্যায় দেশের গণমাধ্যমগুলোতে একটি বিজ্ঞপ্তি পাঠিয়ে এমন প্রচারকে ভিত্তিহীন বলে দাবি করেছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তুরাগ নদে ভাসছে আওয়ামী লীগ ছাত্রলীগের 7 নেতাকর্মী মরদেহ শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংবাদটি ভিত্তিহীন। তবে পুলিশ বিষয়টিকে ভিত্তিহীন বললেও ঘটনাটি একেবারেই ভিত্তিহীন নয় এমন তথ্য উঠে এসেছে দ্য ডিসেন্ট এবং টাইমস অব বাংলাদেশের প্রতিবেদনে। পুলিশের পক্ষ থেকে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীর মৃত্যুর ঘটনাকে পুরোপুরি উড়িয়ে দিলেও গোয়েন্দা প্রতিবেদনে ঘটনার দিন আওয়ামী লীগের মিছিল, পালাতে গিয়ে তুরাগ নদে পড়ে যাওয়া, পরে লাশ উদ্ধার হওয়া সবই উঠে এসেছে। উল্টো দেখা যাচ্ছে পুলিশ যাকে পিকনিকের ঘটনায় গিয়ে মৃত্যু বলে প্রচার করেছে সেটি আসলে পুরোটাই বানোয়াট গল্প এবং নিহতদের সাথে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা আছে। দৈনিক প্রথম আলোতে প্রকাশিত আরেকটি খবরেও এদের রাজনৈতিক পরিচয় উঠে এসেছে। আবার এই ঘটনার খবর এমন এক সময় ভাইরাল হয়েছে এবং এটি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে যখন চলতি সপ্তাহে পর 2 দিনে ফরিদপুর ও চট্টগ্রামে পুলিশ হেফাজতে 2 তরুণের মৃত্যুর ঘটনা ঘটেছে। আর এই 2 তরুণী আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। প্রশ্ন উঠেছে, এই ঘটনাগুলো কি বরাবরের মতোই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে কিছুদিন পর হাওয়ায় মিলে যাবে? বাংলাদেশে বিনা বিচারে রাজনৈতিক প্রতিপক্ষ ঘায়েল করার এই সংস্কৃতি কি চলতেই থাকবে? শুক্রবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। বাংলাদেশ টাইমসের প্রতিবেদনের শুরুতে লেখা হয়েছে, সাভারের তুরাগ নদ থেকে 2 কিশোর সুমন ও আরিফুলের মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য ও রাজনৈতিক গুঞ্জন তৈরি হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, পুলিশ প্রাথমিকভাবে একে অসাবধানতাবশত ঘটে যাওয়া একটি দুর্ঘটনা হিসেবে বর্ণনা করলেও ফেসবুকে ভাইরাল হওয়া বেশ কিছু পোস্টে দাবি করা হচ্ছে রাজনৈতিক সহিংসতার জেরে তাদেরকে হত্যা করা হয়েছে।
রাখতে। দ্য ডিসেন্টের প্রতিবেদনে বলা হয়েছে 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালনের শপথমূলক বিভিন্ন ভিডিও 21শে জুন থেকে অনলাইনে ছড়ানো শুরু হলে দেশের অন্যান্য জায়গার মতো আশুলিয়া ও তুরাগ থানা পুলিশও টহল শুরু করে। 22শে জুন এমন টহলরত অবস্থায় পুলিশ দেখতে পায় আশুলিয়ার বাস স্ট্যান্ড এলাকার নতুন গরুরহাটের পাশের ট্রলার ঘাটে একটি ট্রলার থেকে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী নেমে মিছিলের প্রস্তুতি নিচ্ছেন। তখন পুলিশের একটি টিম তাদের ধরতে উদ্যত হলে আওয়ামী লীগ নেতাকর্মীরা দৌড়ে আবার ট্রলারে ওঠার চেষ্টা করেন। পুলিশ দেখে ট্রলার নিয়ে পালাচ্ছিলেন মিছিল করতে আসা আওয়ামী লীগ নেতাকর্মীরা। তখন অনেকে দৌড়ে ট্রলারে উঠতে সক্ষম হন এবং নৌযানটি চালু করে ঘাট থেকে বের হয়ে যায়। তবে কেউ কেউ লাফিয়ে ট্রলারে উঠতে গিয়ে নদীতে পড়ে যান। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হইচই পড়ে যাওয়ার পর 27শে জুন বিকেলে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিটিতে ঢাকার তুরাগ নদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থক 7 জনের লাশ ভাসার যে খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে পুলিশ। বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে তুরাগ নদে ভাসছে আওয়ামী লীগ ছাত্রলীগের 7 নেতাকর্মীর লাশ শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। অথচ 27শে জুন দুপুরে পুলিশের বরাত দিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে খবর ছাপা হয়েছে তুরাগ নদে বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে ট্রলার থেকে তুরাগ নদে পড়ে নিখোঁজ হওয়া এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দৈনিক যুগান্তরে ছাপা হওয়া প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে 26শে জুন রাতে সাভারের আশুলিয়া বাজার এলাকার তুরাগ নদ থেকে কিশোর সুমনের মরদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনায় আশুলিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। টাইমস অব বাংলাদেশে প্রকাশিত খবরে বলা হয়েছে পুলিশের ভাষ্যমতে ওই কিশোর বন্ধুদের সঙ্গে একটি পিকনিকের সময় ট্রলার থেকে পড়ে গিয়ে মারা গেছেন। তবে অনলাইনে এই মৃত্যু নিয়ে তীব্র গুঞ্জন ও জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। দ্য ডিসেন্টের প্রতিবেদনটিতে সুমনের মৃত্যুর ব্যাপারে পুলিশের ভাষ্য তুলে ধরে বলা হয়েছে সুমন বন্ধুদের সঙ্গে পিকনিক করতে ট্রলারে করে তুরাগ নদে গিয়েছিলেন। সে সময় ট্রলার থেকে নদীতে নামার সময় পড়ে গিয়ে তলিয়ে যান। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে 999-এ ফোন করেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। দর্শক, টাইমস অব বাংলাদেশ এবং দ্য ডিসেন্টের প্রতিবেদন থেকে এটা স্পষ্ট যে পুলিশের পক্ষ থেকে পিকনিকে যাওয়া দাবি করা কিশোর সুমন আর আওয়ামী লীগের পক্ষ থেকে মিছিলে যাওয়া দাবি করা সুমন একই জন। দুটো প্রতিবেদনে বলা হয়েছে সুমনের মরদেহ যখন উদ্ধার হয় তখন তার কাছ থেকে একটি মোবাইল ফোন পাওয়া যায়। হ্যান্ডসেটটি সচল না থাকলেও সেটির সিম কার্ডের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। সুমনের বাড়ি তুরাগ থানার রানাভোলা গ্রামে। এই ঘটনায় তার বাবা আব্দুল হাই একটি অপমৃত্যু মামলা করেছেন। দ্য ডিসেন্টের প্রতিবেদনে বলা হয়েছে আওয়ামী লীগ অনলাইন ক্যাম্পেইনে সুমনকে তাদের কর্মী বলে দাবি করেছে এবং দ্য ডিসেন্ট সুমনের ফেসবুক প্রোফাইল ঘেটে দেখেছে তিনি নিয়মিত আওয়ামী লীগের পক্ষে অনলাইনে লেখালেখি করতেন। তার প্রোফাইলে নিজের পোস্ট করা একাধিক ভিডিওতে দেখা গেছে তিনি সম্প্রতি আওয়ামী লীগ ছাত্রলীগের ব্যানারে মিছিলে অংশ নিয়েছেন। এসব মিছিলে অংশ নেওয়া তার একাধিক সহযোগীকে ট্রলারে দাঁড়িয়ে শপথ নেওয়ার ভিডিওতেও দেখা গেছে। এই শপথের ভিডিওতে, যেটি 21শে জুন দিনে বা 22শে জুন দুপুরের আগে ধারণ করা, সুমনকে হাত তুলে শপথে অংশ নিতে দেখা গেছে। সুমন তার প্রোফাইলে 19শে জুন একটি ভিডিও পোস্ট করেন যেখানে দেখা যায় নদীর ঘাটে একটি ট্রলার ভেড়ানো এবং ট্রলার উপর এবং ঘাটে 15 থেকে 20 জন তরুণ হাঁটাহাঁটি করছেন। ট্রলারের ছাদে তখন দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তুরাগ থানা শ্রমিক লীগ সভাপতি মামুন সরকারকে, যিনি 22 জুনের ঘটনার পর নিখোঁজ আছেন বলে আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে। অন্যদিকে আব্দুল হাই টাইমস অব বাংলাদেশকে বলেছেন তার ছেলে সুমন ছাত্রলীগের রাজনীতিতে বেশ সক্রিয় এবং 22শে জুন থেকে সে নিখোঁজ ছিল। আরিফুলের চাচা আসাদুল ইসলামও নিষিদ্ধ করেছেন আরিফুল নিয়মিত ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিত। অন্যদিকে ফেসবুকে শেয়ার করা শত শত পোস্টে দাবি করা হচ্ছে সুমন তুরাগ থানার অধীনে 53 নম্বর ওয়ার্ডের বাংলাদেশ ছাত্রলীগের একজন সদস্য ছিল। ওইসব পোস্টের দাবি অনুযায়ী গত 22শে জুন আওয়ামী লীগের একটি মিছিলে অংশ নেওয়ার কারণে সুমন ও আরো কয়েকজনকে ধাওয়া করা হয় এবং নদীতে ফেলে দেওয়া হয়। তার মানে দেখা যাচ্ছে যে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে তারা দুজনই ছাত্রলীগের সাথে জড়িত। আবার পুলিশের পক্ষ থেকে পিকনিকের ঘটনাগুলো দাবি করা হয়েছে সেটির কোনো সত্যতা খুঁজে পাওয়া যাচ্ছে না। দ্য ডিসেন্ট একটি গোয়েন্দা সংস্থার অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে ওই প্রতিবেদনে সুমন ও আরিফ নামে 2 জন আওয়ামী লীগ কর্মীর ওই দিন পানিতে ডুবে মারা যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটিতে লেখা হয়েছে গত 22শে জুন আনুমানিক 2:30 থেকে 3টার মধ্যে তুরাগ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বে আওয়ামী লীগের 25 থেকে 30 জন নেতাকর্মী নৌকাযোগে আশুলিয়া রুস্তমপুর ঘাট হতে আশুলিয়া বাজার ঘাটে মিছিল করার উদ্দেশ্যে আসেন। এই কার্যক্রমে তুরাগের নলভোগ এলাকার আওয়ামী লীগ নেতা কফিল উদ্দিন মেম্বার এবং রানাভোলা এলাকার মামুন সহযোগিতা করেছেন। ওই নেতাকর্মীরা রুস্তমপুর ঘাট থেকে একটি নৌকায় করে আশুলিয়া বাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। তারা ঘাটে পৌঁছে নৌকা থেকে নামার চেষ্টা করলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের উপস্থিতি টের পেয়ে ধাওয়া করে। এই সময় তারা দ্রুত পুনরায় নৌকায় উঠে পালানোর চেষ্টা করে, তবে তাড়াহুড়োর কারণে নৌকার নোঙর তুলতে ব্যর্থ হয়। পুলিশ নৌকার নোঙর ধরে ফেললে নৌকায় থাকা নেতাকর্মীরা আতঙ্কিত হয়ে নদীতে ঝাঁপ দেয়। এই ঘটনায় আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মোট 7 জনকে আটক করে। অন্যরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। নদীতে তীব্র স্রোত থাকায় 2 জন পানিতে তলিয়ে যায়, যা তাৎক্ষণিকভাবে কেউই জানতে পারেনি। পরদিন মানে 23শে জুন তাদের মরদেহ উদ্ধার করা হয়। পানিতে তলিয়ে থাকার কারণে মরদেহগুলো বিকৃত হয়ে যায়। এখন প্রশ্ন হলো পুলিশ কেন 27শে জুন এমন কিছুই ঘটেনি বলে বিবৃতি দিয়ে দাবি করছে, আবার সেই বিবৃতিতে পুলিশকে
হুমকিও দিতে দেখা যাচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে একটি মহল এ ধরনের বিভ্রান্তি ছড়িয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। কেউ এ ধরনের অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। দর্শক, তুরাগের এই ঘটনা সামাজিক মাধ্যমে এমন এক সময় ভাইরাল হয়েছে যখন গত এক সপ্তাহে পরপর 2 দিনে পুলিশ ও কারা হেফাজতে 2টি মৃত্যুর ঘটনা ঘটেছে, আর নিহত দুজনই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। প্রথম ঘটনাটি ঘটে ফরিদপুর আইন মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী ছিলেন মির্জা ইস্তিয়াক আহমেদ প্রান্ত। তিনি মধুখালী পৌরসভার গোন্দারডিয়া এলাকার মির্জা ইস্কান্দারের ছেলে। গত 22শে জুন জেলা গোয়েন্দা পুলিশের একটি দল প্রান্তকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় প্রান্ত ছিলেন সম্পূর্ণ সুস্থ। গ্রেপ্তারের পর তাকে ফরিদপুরে নিয়ে ডিবি হেফাজতে রাখা হয়, কিন্তু পরদিন মানে 21শে জুন সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার মৃত্যুর খবর পান স্বজনরা। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে পুলিশি নির্যাতনের অভিযোগ তোলা হয়। এই ঘটনার প্রতিবাদে সোমবার জানাজার আগে এলাকাবাসী বিক্ষোভ করেন। এই সময় ঢাকা খুলনা মহাসড়ক প্রায় 40 মিনিট অবরোধ করা হয়। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে স্বজনদের অনুরোধে অবরোধ তুলে দেওয়া হয়। প্রান্তকে গ্রেপ্তারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল ভিডিওটি 2 মিনিট 39 সেকেন্ডের। ভাইরাল হওয়া ভিডিওটিতে ডিবির সদস্যরা প্রান্তকে মারধর করতে দেখা যায়। অবস্থা বেগতিক দেখে 23শে জুন এই ঘটনায় ডিবি ফরিদপুর সদর জোনের ওসি সৈয়দ মোহাম্মদ আলমগীর হোসেনকে প্রত্যাহার করা হয়। প্রান্তর ঘটনায় যেদিন ওসিকে প্রত্যাহার করে সেদিনই চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ দুপুর 1টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা যুবলীগ নেতা নুরুল আলমকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি আওয়ামী লীগের পক্ষে মিছিল করেছিলেন। পরে তাকে সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জুলাই আন্দোলনের সময় হামলা, মারধর, হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনের এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরে নুরুলকে আদালতে পাঠায় পুলিশ। তবে ওই মামলার এজাহারে তার নাম ছিল না। এ কারণে অজ্ঞাত পরিচয় আসামিদের মধ্যে তদন্তে প্রাপ্ত দেখিয়ে গ্রেপ্তার দেখানো হয় নুরুলকে। 23শে জুন মঙ্গলবার সন্ধ্যা 6টা 22 মিনিটে তাকে কারাগারে নেওয়া হয়। রাখা হয় 4 নম্বর সূর্য সেন ওয়ার্ডে। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম দৈনিক সমকালকে বলেছেন, গ্রেপ্তারের সময় নুরুলকে সুস্থ দেখা যায়। এই সংক্রান্ত বেশ কিছু ছবি ও ভিডিও তাদের কাছে আছে। হাস্যোজ্জ্বলভাবে তিনি নিজেও আদালতে ছবি তোলেন। এ ধরনের ছবি তার পরিবারের সদস্যরাও সামাজিক মাধ্যমে দিয়েছেন। কিন্তু সুস্থ নুরুল কারাগারে যাওয়ার 12 ঘন্টার মধ্যে মারা যান। কারা কর্তৃপক্ষ নুরুল অসুস্থ হয়ে পড়েছে দাবি করলেও তাদের দাবির পক্ষে কোনো যুক্তিসঙ্গত প্রমাণ হাজির করতে পারেনি। নুরুল আলমের বড় বোন বকুল আক্তার অভিযোগ করেছেন তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রশ্ন উঠেছে, বিগত ইউনূস সরকারের আমল থেকে অভিযোগ করা হয় আওয়ামী লীগ আমলে পুলিশি নির্যাতন ও হেফাজতে মৃত্যু হতো এবং এগুলোর কোনো শাস্তি হতো না। অথচ আইন ও সালিশ কেন্দ্র এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি ও অন্যান্য মানবাধিকার সংগঠনের প্রতিবেদনগুলোতে দেখা যাচ্ছে ইউনূসের আমলে 2025 সালে বাংলাদেশে প্রায় 92টি হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে। 2026 সালের প্রথম 4 মাসে আরো 80টির বেশি হেফাজতে মৃত্যুর খবর পাওয়া গেছে। এই সময়কাল অন্তর্বর্তী সরকারের শেষ পর্যায়ে এবং বর্তমান বিএনপি নেতৃত্বাধীন নির্বাচিত সরকারের 2.5 মাস অন্তর্ভুক্ত। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে এভাবে বিনা বিচারে হত্যাকাণ্ড আর হত্যাকাণ্ড হওয়ার পর পুলিশের অস্বীকার, হেফাজতে মৃত্যুর পর লোক দেখানোর শাস্তি হিসেবে প্রত্যাহারের নাটক কি চলতেই থাকবে? আমি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে আমি একটা প্রশ্ন করতাম, যদি উত্তর পেতাম তাহলে হয় খুশি হইতাম। জানি না এই ভিডিও তার পর্যন্ত পৌঁছবে কিনা। আপনি একটা কথা বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ নামে কোনো দল নাই, তবে আমি মনে করি আপনি সুস্থ নাই। আপনার কথাটা আপনাকে ছুড়ে দিলাম। আমাদের বাংলাদেশে আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টার তারা সব বিদেশে আছে। আমরা বাংলাদেশে আছি মাত্র কয়েকজন কর্মী, তা হাতে গুনলে প্রায় 6 কোটি, প্রায় 55%, অর্থাৎ প্রায় 55% আওয়ামী লীগের লোক আছে। তা কর্মী খালি। আপনি বলেছেন আওয়ামী লীগ নামে কোনো দল নাই। কয়েকজন কর্মী ঠেকাইতে আপনি নামাইছেন বাংলাদেশের পুলিশ, র্যাব, বিজিবি, দেশ রক্ষক, শেষ ফিনিশিং সেনাবাহিনী, ঠিক আছে, যারা দেশকে শ্রদ্ধার সম্মানে রক্ষা করে এবং বিদেশের সাথে যুদ্ধ হলে সেই জায়গায় নামে সেনাবাহিনী। আজ আওয়ামী লীগের নামে কোনো দলই নাই। সাধারণ কয়েকজন কর্মী ঠেকাইতে লাগছে 6 জেলায় সেনাবাহিনী। তবে আপনি কি সুস্থ অবস্থায় বলছেন না অসুস্থ অবস্থায় বলছেন আমি তা জানি না। তবে আপনাকে আমি একটা কথা চ্যালেঞ্জ করে দিলাম, এই এনসিবি, জামাত, শিবির, এদেরকে তো আমরা হিসাবই করি না। ওরা হলো যুদ্ধপরাধী পাকিস্তানি লোক, ওদেরকে আমরা হিসাব করি না। আপনারা আগে বলতেন পুলিশ তুইয়া মাঠে আয়, আর আমরা তার উল্টা বদলাম। কারণ দেশের প্রশাসন তারা হলো দেশ রক্ষক, আমাদের ভাই ব্রাদার, এবং তাদের স্নেহ সম্মান করি। এবং তাদেরকে একটাই অনুরোধ, ভাই আপনারা কোনো লোককে, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা যুবলীগ, তাদেরকে কেউ বিনা অপরাধে ধরিয়া জেলখানা নিয়ে মারিলেন না। বিশেষ অনুরোধ, আপনারা হলেন দেশ রক্ষক এবং আপনারা মাঠে থাকবেন। সালাউদ্দিন সাহেবকে খালি এই যে আমরা 55% লোক, অর্থাৎ আওয়ামী লীগের কর্মী যারা আছি, তাহাকে চ্যালেঞ্জ করে দিলাম। আপনি বলছেন আওয়ামী লীগ নামে কোনো দোষে লোক নাই, চ্যালেঞ্জ করে দিলাম 24 ঘন্টার জন্য খালি নিষেধাজ্ঞা উঠান, আপনার প্রশাসন মাঠে থাকবে, সেনাবাহিনীটা খালি তুলে নেবেন,
আপনার প্রশাসন মাঠে থাকবে, আমরা সকাল 10টায় নিষেধাজ্ঞা তুলে নেবেন, পরের দিন সকাল 10টার ভিতরে আমরা জননেত্রী শেখ হাসিনাকে 5 থেকে 6 কোটি লোকে এই দেশে আইনে 18 কোটি লোক তাহাকে সমর্থন দিয়া আবার দেশে প্রধানমন্ত্রী করবে। আপনাদের কোথায় যাবেন, কি করবেন? আপনার এই কথাবার্তা সারা জীবন এই পৃথিবীতে ভাসবে, এই বাংলাদেশে ভাসবে। যে কথাটা বলছেন আওয়ামী লীগ কোনো দল নাই, ঠিক আছে? তাহলে মাত্র 6 কোটি কর্মীরই ভয় পাচ্ছেন, এই জন্য দেশ রক্ষক সেনাবাহিনীকে নামান লাগছে। আপনাকে চ্যালেঞ্জ করে দিলাম, আবারও বললাম, যদি 24 ঘন্টা টাইম দেবেন, খালি নিষেধাজ্ঞা তুলে নেবেন। সবাই তো বলছে প্রশাসন নেন, আমরা বলছি প্রশাসন আমাদের ভাই, জনগণের রক্ষক, দেশ রক্ষক, জনগণের মালযান রক্ষা করার জন্য এই প্রশাসন তৈরি হয়েছে। তবে তাদের পর আমরা কোনো আঘাত অস্ত্র করবো না, তারাও নিরীহ কোনো মানুষের রূপে আঘাত অস্ত্র আনবে না। বিশেষভাবে অনুরোধ, প্রশাসন থাকবে, 24 ঘন্টা চ্যালেঞ্জ দিলাম, সকাল 10টায় নিষেধাজ্ঞা তুলবেন, পরের দিন সকাল 10টার ভিতরে আমরা বাংলাদেশ সমস্ত আওয়ামী লীগ জনগণকে নিয়ে, জনগণ হলো দেশের ক্ষমতার উৎসর্গ, অতএব তাদেরকে নিয়েই আমরা এই দেশ আবার দলে নেব এবং স্বাধীনতার লোক সবাই পক্ষে থাকবে। এবং খালি এনসিবি, জামাত, রাজাকার এরা পলাই ওই কাইলাপাড়া মাগুর মাছ, হ্যাঁ, তারপরে ওই যে আসিফ পাটোয়ারি, হ্যাঁ, এই বালছাল তোমাদের তো পাত্তাও থাকবে না বাবা। হ্যাঁ, তোমরা এক সময় ফাঁসির কাস্টিতে লটকাবা, এটা আমি তোমাদেরকে বলে গেলাম। তুমি যে তোমরা যাই না রাখো, 2টা রাত ধরে ঘুমাইতে পারতাছি না। একটা কথা চিন্তা কইরা যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল 1975 সালে 15ই আগস্ট। 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার কত বছর পরে হয়েছে? হয়েছে তো? হ্যাঁ, হয়েছে। যদি হয়ে থাকে, ফাঁসিও হয়েছে। কতজনের? 12 জনের ফাঁসি হয়েছে, আরো এখনো কিছু পলাতক আসামি রয়ে গেছে। তো ওই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড যারা ঘটাইছিল তারা লন্ডনে গিয়া বিবিসির কাছে সাক্ষাৎকারও দিছে। সেই সাক্ষাৎকার আমরা এখনো শুনি যে হ্যাঁ, তারা মার্ডার করছে, এই করছে, সেই করছে, হ্যাঁ, দম্ভ। কিন্তু আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, আজকে হোক কালকে হোক বিচার তাদের হইছে, এটাই সত্যি কথা। ঠিক তেমনি আমি এই জুলাই আন্দোলনের ভাতিজাদের উদ্দেশ্যে বলতেছি যে তোমরা হলো বোকা চোদা। কেন? কারণ তোমাদেরকে আসিফ নজরুল, গং এবং সুৎখর ইউনুস টেকনিক্যালি যেভাবে ইউজ করে দিছে, তোমাদের সেই ব্যাখ্যাকে বুঝাই দিচ্ছি। তোমরা আমার কথাগুলি ঠান্ডা মাথায় চিন্তা করে মিলাইয়া দেখো। সেটা হলো, তোমাদেরকে ডেকে নিচ্ছে, সে নিজে প্রধান উপদেষ্টা হবে, এটাই ঘোষণা ছিল, বা তোমরা এটাই জানো বা জানছো, যেখানে গিয়ে উপস্থিত হয়েছো সেখানে। কিন্তু তোমরা কি করলা? না, তোমরা সেটা নামাই না, সুৎখর সুদী মহাজন ইউনুস তার কথা উপস্থাপন করলাম। তোমাদের শর্ত কি ছিল? তোমাদের শর্ত ছিল এই আন্দোলনে তোমরা যা কিছু করছো সবকিছু দায়মুক্ত করে দিতে হবে। জুলাই সনদ করতে, সনদ দিতে হবে। হ্যাঁ, কিন্তু তোমরা যে পাছা মারা খাইলা, এটা একবার বুঝলা না। দায়মুক্ত মানে কি? তোমরা করছো, হ্যাঁ, তোমরা অপকর্ম করছো, সেই জন্য তোমরা দায়মুক্ত চাইছো। আরে বোকা চোদারা, তোমরা চুপ থাকলেই তো হইতো। জনগণ হয়তো বা জানতো না, চুপচাপ থাকতে জানতো না। কিন্তু জামাত শিবির বিদেশ থেকে যেই স্নাইপার রাইফেল আনছে, যে 7.62 রাইফেলগুলি আইনা মার্ডারগুলি করছে, এটা কিন্তু সত্যি কথা। পুলিশ গুলি করে আর কজন মারছে? 8 জন, 10 জন, 20 জন। কিন্তু বাদ বাকি মার্ডারগুলি কিভাবে হয়েছে আজকে আমরা হয়তো বা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা এটা অবশ্যই দেখতে পাবো। আমি বুড়া হয়ে গেছি, হয়তো বা আমি দেখে যাব না, কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম অবশ্যই এই যে নির্দ্বিধায় মানুষগুলি হত্যা করছো, পুলিশ হত্যা করছো, থানা লুট করছো, অস্ত্র লুট করছো, হ্যাঁ, এইগুলির কিন্তু বিচার হবেই। আমি বললাম, আমার কথা মিলাই নিও। তোমরা যা যা করছো এগুলির জন্য আবার দায়মুক্তও নিছো। হ্যাঁ, সার্জিস, ওই কাইলাপাড়া মাগুর মাছ, হ্যাঁ, তারপরে ওই যে আসিফ পাটোয়ারি, হ্যাঁ, এই বালছাল তোমাদের তো পাত্তাও থাকবে না বাবা। হ্যাঁ, তোমরা এক সময় ফাঁসির কাস্টিতে লটকাবা, এটা আমি তোমাদেরকে বলে গেলাম। তুমি যে তোমরা যাই না রাখো, আজকে তোমাদের বয়স কম, রক্ত গরম, যেভাবে বুঝাইছে, তোমরা নামছো কোঠা নিয়া, হ্যাঁ, পরে পাইছো মোটা পাইয়া চিন্তা করছো যে মোটা তো পাইছি, কিন্তু এই মোটার ঝাল তোমরা ধরে রাখতে পারো নাই। সংসদ ভবনে গিয়ে 2-1 গিয়ে বৈশা মনে করছো তোমরা চ্যাটার বাল চোখলা হয়ে গেছো। ভুল বাতি যারা, ভুল। তোমরা যা করলা খুব খারাপ হবে এর পরিণতি। হ্যাঁ, এটা আমি তোমাদেরকে বলে যাচ্ছি, তোমরা এটা দেখে নিও। হ্যাঁ, তোমাদের জন্য আফসোস হয়, তোমাদের বাপ মাদের জন্য আফসোস হয়। এখন হয়তো বা তারা
গর্ববোধ করতেছে, কিন্তু একটা সময় কান্নাও করবে। ভালো থাকো তোমরা।